আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আর কারার চ্যানেলে। সবাই কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো। তো বরাবরের মতো সাথে আছে আমি রাজউল। আজকের এই ভিডিওতে আমি নবম দশম শ্রেণীর হিসেব বিজ্ঞান বইয়ের দশম অধ্যায়ের 8 নম্বর এবং 9 নম্বর সৃজনশীল নিয়ে কথা বলবো। তো ভিডিওটি শুরু করার পূর্বে আমার চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো কথা না বাড়িয়ে আজকে ভিডিওটি শুরু করা যাক। আর ইতিমধ্যে আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখানে দেখো ক নম্বর প্রশ্নে বলা আছে শতাব্দী ব্রাদার্সের 30শে জুন তারিখে রিয়ামিল ও অন্যান্য তথ্যাবলী। তো এখানে কিছু রিয়ামিল দিছে আর এখানে কিছু সমন্বয় দিছে। ক নম্বরে বলছে উপযুক্ত তথ্য হতে মোট চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো। তো আমরা চলতি দায়গুলো কী আছে দেখি। যেমন আমাদের ব্যাংক জমাতিতে একটা চলতি দায়, তারপরে বকেয়া বেতন একটা চলতি দায়। তো আর কিছু তেমন আমাদের আর কোনো চলতি দায় নাই, দায়গুলো ক্রেডিট পেশে থাকে। তো আমরা জানি কি দায়গুলো কী কী, যেমন পাওনাদার, ব্যাংক জমাতিরিক্ত, বকেয়া যে কোনো খরচ, ঠিক আছে, প্রদীয় বিল, প্রদীয় হিসাব, এই ধরনের হিসাবগুলোকে আমরা সচরাচর চলতি দায় বলি। তো এখানে তেমন কিছু নয়, শুধুমাত্র ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন আছে আর বকেয়া বেতন আছে। তাহলে আমি এই যে ক নম্বরে ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন আর বকেয়া বেতন লিখে দিলাম। মোটটা পেয়ে গেছি আমরা 15,800 টাকা। তো আশা রাখি বুঝতে পারছো ক নম্বরটা। তো খতে কী বলা আছে? খতে বলা আছে দেখো আমাদের যে এরকম নিট মুনাফা 40,500 টাকা ধরে, তোমার নিট মুনাফা 40,500 টাকা ধরে আমার মালিকানা সত্তা পরিবর্তন বিবরণী তৈরি করতে বলছে। তাহলে আমরা এখানে ঘর করলাম ক শতাব্দী এন্টারপ্রাইজ, তারপরে এখানে লিখছে আমাদের মালিকানা সত্তা পরিবর্তন বিবরণী 30শে জুন 2017। ওকে, বিবরণ টাকা। তো আমরা জানি মালিকানা সত্তা পরিবর্তন বিবরণী ফার্স্টে মূলধন লিখতে হয়। তো মূলধন দেওয়া আছে আমাদের 2,20,000 টাকা। এই মূলধনটা লিখছি। মূলধন লেখার পর আমাদের কত টাকা নিট লাভ ধরতে বলছে দেখি। তো নিট মুনাফা ধরতে বলছে 40,500 টাকা। তাহলে আমরা নিট মুনাফাটা যোগ করে দিলাম, নিট মুনাফা যোগ করে দিয়েছি 40,500 টাকা। আর মালিকানা সত্তা পরিবর্তন কীভাবে করতে হয় তার কিন্তু আমি পূর্ব থেকে তোমাদেরকে বলে দিচ্ছি। আমি একটা শীট দিয়ে দিচ্ছি তোমাদের, আমাদের 3 নম্বর বা 2 নম্বর ভিডিওতে আমি অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখে নিবা। সেখানে আমরা মালিকানা সত্তা পরিবর্তন কীভাবে করতে হয় তার একটা নমুনা ছক তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই দেখে নিবা। তো ফার্স্ট আমরা মূলধন লিখলাম, মূলধনের সাথে নিট লাভ যদি হয় নিট লাভ যোগ করবো, আর নিট ক্ষতি হলে নিট ক্ষতি বিয়োগ করবো। যেহেতু আমাদের নিট মুনাফা হয়েছে তাহলে আমরা যোগ করলাম। যোগ করার পর আমরা পাইছি 2,60,500 টাকা। এখান থেকে বাদ দিতে হয় সকল ধরনের উত্তোলনগুলো কী কী আছে। যেমন উত্তোলন আছে 2,000 টাকা, তাহলে উত্তোলন বাদ দিলাম 2,58,058 টাকা। তারপর দেখো এই যে আয়কর একটা উত্তোলন, তাহলে আমরা আয়কর বাদ দিলাম। আয়কর হচ্ছে 1,500 টাকা, যে 1,500 টাকা বাদ দিলাম, আয়কর বাদ দিলাম 1,500 টাকা। বাদ দেওয়ার পরে আমাদের থাকতেছে 2,57,000 টাকা। তারপরে দেখো আমাদের এখানে আর কোনো উত্তোলন নাই। এখানে খ নম্বরে বলছে 2 নম্বর সমন্বয়ে বলছে ব্যবসা হতে মালিকের ব্যক্তিগত জীবন বিমা প্রিমিয়াম একটা উত্তোলন। তাহলে এটা আমরা মাইনাস করলাম, কত থাকলো 2,57,000 টাকা থেকে যদি আমরা 5,000 টাকা বাদ দিই তাহলে 2,62,000 টাকা থাকলো। 2,57,000 টাকাতে 5,000 টাকা বাদ দিই তাহলে 2,52,000 টাকা থাকলো। তারপর দেখো এখানে আসলে একটা অতিরিক্ত মূলধন আছে। আসলে অতিরিক্ত মূলধন আমার আগে প্লাস করা দরকার ছিল, বাট আমি দেখি নাই ফার্স্টে। তো এখানে দেখলাম একটা অতিরিক্ত মূলধন দেওয়া আছে 20,000 টাকা। তাহলে আমরা অতিরিক্ত মূলধনটা যোগ করে দেবো। তো 2,52,000 সাথে 20,000 যোগ করে 2,72,000 টাকা থাকে। আর কিছু তেমন নাই সমন্বয়ের মধ্যে যে আসে উত্তোলন, মানে অতিরিক্ত মূলধনের সুদ বা উত্তোলনের সুদ বা মাইনাস করতে হয়, মূলধনের সুদ প্লাস করতে হয়, এই ধরনের কোনো কিছু নাই, বা পণ্য উত্তোলনও নাই। তাহলে আমরা এখানে কাজ শেষ। তারপরে এইটুকু হচ্ছে আমাদের মূল কাজ। এই 2,72,000 পর্যন্ত আমরা মূল কাজ করলাম। দেন যদি অঙ্কের মধ্যে কোনো সাধারণ সঞ্চিতি থাকে, যে সাধারণ সঞ্চিতি দেখো আছে 23,200 টাকা, সেটা আমরা প্লাস করে দেবো লাস্টে। তো 23,200 টাকার সাথে প্লাস করলে আমাদের থাকতেছে হচ্ছে 2,95,200 টাকা। ঠিক আছে, এটা এইভাবে আমাদের মালিকানা সত্তা পরিবর্তন বিবরণী নির্ণয় করতে হয়। আর এটা হচ্ছে সমাপনী মূলধন, এটা আমাদের আর্থিক অবস্থার বিবরণীতে দায় পাশে চলে যাবে। ঠিক আছে, সমাপনী মূলধন। তো ক নম্বরে আমাদের হয়ে গেল। খ নম্বরে তো যারা বুঝে না অবশ্যই আমাকে, না বুঝলে কমেন্টস করবো, আমি তোমাদের বুঝে দেওয়ার জন্য চেষ্টা করবো। আর মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী কীভাবে করতে তার কিন্তু একটা নমুনা আমি তোমাদের আগে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তোমরা অবশ্যই দেখে নেবা। তো গ নম্বরে বলা হয়েছে হিসাবকাল শেষে তারিখের মোট আর্থিক অবস্থার বিবরণীতে মোট সম্পদের পরিমাণ নির্ণয় করতে। আমরা জানি এই মানে সম্পদ, তাহলে এই মানে হচ্ছে সম্পদ। এই কত প্রকার? এই হচ্ছে 4 প্রকার। যেমন আমাদের স্থায়ী সম্পদ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ, তারপর হচ্ছে চলতি সম্পদ, তারপর হচ্ছে অলিক সম্পদ। ঠিক আছে, তো আমাদের এই মোট সম্পদটা নির্ণয় করতে বলছে। ফার্স্ট আমরা লিখছি সম্পদসমূহ, এখানে লিখবো সম্পদসমূহ, তারপর লিখবো আমরা স্থায়ী সম্পত্তি। তো স্থায়ী সম্পত্তিগুলো কী কী আছে দেখি তো অঙ্কের মধ্যে। যেমন আমাদের একটা আসবাবপত্র আছে, তারপর আছে আমাদের যন্ত্রপাতি। তাহলে আসবাবপত্র এবং যন্ত্রপাতি আছে। এই আসবাবপত্র এবং যন্ত্রপাতি নিয়ে কোনো কিছু এখানে বলা নাই, তাহলে সরাসরি আমরা সেকেন্ড কলামে লিখে দিলাম আসবাবপত্র হচ্ছে তোমার 18,000 টাকা আর যন্ত্রপাতি হচ্ছে
30,000 টাকা, লিখলে আমাদের 48,000 টাকা হয়। এটা হচ্ছে মোট স্থায়ী সম্পত্তি। ওকে, তোমরা কিন্তু এই যে একটু ভিতরে লাগবে, আমি তো বাইরে চলে গেছে। তো দীর্ঘমেয়াদী লাগবে, তাহলে লিখবো দীর্ঘমেয়াদী বিনিয়োগ। যদি অঙ্কের মধ্যে বিনিয়োগ থাকে, হ্যাঁ বিনিয়োগ আছে, দেখো বিনিয়োগ দিয়েছে 2 লাখ টাকা, তাহলে আমরা লিখবো দীর্ঘমেয়াদী বিনিয়োগ। তো বিনিয়োগ লেখা আছে 12% বন্ড বিনিয়োগ, 12% বন্ড বিনিয়োগ, দরকার হলে প্রয়োজনীয় তারিখটা লিখে দিবা, আমি লিখি নাই। তো 2 লাখ টাকা সরাসরি লিখে দেবো এখানে। তারপর লিখবো হবে চলতি সম্পদ। তো দেখো এখানে বিনিয়োগের একটা সুদ আছে, সুদটা হবে আমাদের চলতি সম্পদ, বাট মোট বিনিয়োগটা হবে স্থায়ী দীর্ঘমেয়াদী বিনিয়োগ। তো দীর্ঘমেয়াদী বিনিয়োগ লিখে আমরা এখানে লিখলাম, আর বিনিয়োগের সুদটা আমরা চলতি সম্পদে লিখবো। তো দেখো এখানে আমাদের ফার্স্টে আমরা নগদ তহবিল লিখলাম, নগদ তহবিল 13,000 টাকা। তো নগদ তহবিল থেকে বিল হয়েছে কি যে 2টি 1,000 টাকার নোট সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে, যা হিসাবভুক্ত হয়নি। এটা হচ্ছে বিবেদক ক্ষতি। যে কোনো নগদের যে কোনো ক্ষতি হইলে, যে চুরি হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে নগদ টাকা, এই ধরনের যে কোনো ক্ষতি হলে সেটা নগদ থেকে মাইনাস করতে হয়। তাহলে আমরা পেলাম 2,000 টাকা থেকে 13,000 টাকা থেকে নগদ তহবিল দেওয়া আছে। আর 2টা 1,000 টাকার নোট চুরি হয়েছে, মানে 2,000 টাকা চুরি হয়েছে, নষ্ট হয়ে গেছে, সরি। তাহলে থাকতেছে আমার 11,000 টাকা, আমি ভুলে এখানে লিখে বলছিলাম। তাহলে 11,000 টাকা লিখলাম। আবার দেখো বলা হয়েছে ব্যবসা হতে মালিকের ব্যক্তিগত জীবন বীমা প্রিমিয়াম প্রদান। এই যে এটা হচ্ছে উত্তোলন, এই উত্তোলনটা প্রদান করে আমার নগদ টাকাটা কমে গেছে, এই জন্য আমরা নগদ থেকে এটা হাতে নগদ থেকে মাইনাস করতে হবে, বা নগদ তহবিল থেকে মাইনাস করতে হবে। 11,000 থেকে 5,000 মাইনাস করে থাকে আমাদের 6,000 টাকা। এটা ক নম্বরে আসতে পারে, যে এরকমভাবে নিট হাতে নগদের পরিমাণ নির্ণয় করো বা নিট নগদ তহবিলের পরিমাণ নির্ণয় করো, তাহলে এটা মাইনাস করলে আমাদের থাকতেছে 6,000 টাকা। আশাটাকে বুঝতে পারছো। তারপরে প্রাপ্য হিসাব দেওয়া আছে, আমরা প্রাপ্য হিসাব নিলাম 10,000 টাকা, কোনো কিছু নাই। অগ্রিম বীমা সালামি, এটা সম্পদ চলতি সম্পদ, সেটা লিখে দিলাম। তারপরে বিনিয়োগের বকেয়া সুদ, এই যে দেখো বলা আছে 12% বিনিয়োগ, আমাদের 2 লক্ষ টাকার উপর 12% দিলে 24,000 টাকা আসে। কিন্তু এটা আমাদের অর্ধেক বছরের হবে, কারণ কি অঙ্কটা শুরু হবে শেষ হবে 30শে জুন তারিখে। দেখো অঙ্কটা আমাদের 30শে জুন তারিখে শেষ হয়ে যাবে, তার মানে হচ্ছে এটা দেখো 30শে জুন 2017 শেষ হয়ে যাবে। আর এটা 17 সালের জানুয়ারিতে শুরু হবে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, 6 মাসের সুদ বকি আছে। তাহলে এটা আমরা কীভাবে করবো? এই যে এটার উপরে আমরা এই 2 লক্ষ টাকার উপর 12% দিলে আমাদের 24,000 টাকা আসে। এই 24,000 টাকার ভাগ দিব হচ্ছে 12 দিয়ে, গুণ দিব 6 দিয়ে, তাহলে আমাদের আস্তে আস্তে 12,000 টাকা। ঠিক আছে, বিনিয়োগের বকেয়া সুদ 12,000 টাকা। তারপর সমাপনী মূলধনটা চলতি সম্পদ, সমাপনী মূলধনটা লিখে দিলাম। তো আশা রাখি তোমরা বুঝতে পারছো এতটুকু। তো নগদের কাজটা অবশ্যই বুঝতে পারছো। নগদ তহবিলটা লিখবো, এখান থেকে যে আমাদের বিনষ্ট হয়ে গেছে বিভিন্ন ক্ষতি যে হয় নগদ টাকা ক্ষতি হলে সেটা নগদ থেকে মাইনাস করতে হয়। আবার দেখো জীবন বীমা প্রিমিয়াম আমরা প্রদান করছি, জীবন বীমা প্রিমিয়ামটা যদি এখানে থাকতো তাহলে কিন্তু আমরা মাইনাস করতাম না। বাট যেহেতু সমন্বয় আছে, তাহলে একবার উত্তোলন করা হয়েছে, আর আরেকবার আমাদের নগদ টাকাটা কমে গেছে। এটা যাওয়া দ্বারা হবে উত্তোলন জীবন বীমা প্রিমিয়াম হিসাব ডেবিট বা উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এই নগদ কমে যায়, এই জন্য আমরা নগদ থেকে কমে দেখাইতে হবে। তাহলে আমরা এগুলো সব যোগ করলে আমরা পাচ্ছি মোট চলতি সম্পদ পাচ্ছি 59,000 টাকা, এগুলো সব যোগ করলে। ঠিক আছে, তারপর হচ্ছে অলিক সম্পদ। অলিক সম্পদের মধ্যে কী কী বসে, যেমন আমাদের প্রাথমিক খরচ বা আমাদের বিলম্বিত বিজ্ঞাপন, দেখো একটা দেওয়া আছে বিলম্বিত বিজ্ঞাপন 4,000 টাকা, তাহলে বিলম্বিত বিজ্ঞাপন দিলাম 4,000 টাকা। আর কোনো অলিক সম্পদ নাই। এখন এই সম্পদগুলো যোগ করলে আমরা পাচ্ছি 3,11,000 টাকা। এটা হচ্ছে মোট সম্পদ। তো আশা রাখি বুঝতে পারছো 8 নম্বর অঙ্কটা। যদি 8 নম্বর অঙ্কে কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবে। এখন আমি 9 নম্বর অঙ্কে যাবো, খুব সহজ একটা অঙ্ক 9 নম্বর অঙ্কটা। দেখো 9 নম্বর অঙ্কের মধ্যে বলছে ক নম্বরে 2016 এবং 17 সালের বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো। তাহলে আমরা এখন বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করব। দেখো বিক্রিত পণ্যের ব্যয়টা হবে এরকম, যে এখানে বলা আছে রায়হান অ্যান্ড ব্রাদার্সের 2017 সালে কিছু তথ্য দেওয়া আছে। মোট মূল্য আছে 2016 সালে এবং 17 সালের 2000, আর নিট মূল্য দেওয়া আছে, বিক্রয় দেওয়া আছে, বিনিয়োজিত মূলধন দেওয়া আছে, তারপরে তোমার চলতি সম্পদ দেওয়া আছে, চলতি দেওয়া আছে, মজুত পণ্য দেওয়া আছে। তারপরে 2017 সালের বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো। তাহলে আমরা জানি এইভাবে যে 2016 সালের 2016-17 সালের বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো। তো আমরা একটা সূত্র জানি, যে এরকম মোট মুনাফা ইকুয়াল টু হচ্ছে বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। তো আমি একটু এইভাবে লিখছি যে বিক্রিত পণ্যের ব্যয়টা যে পাশে নিয়ে আসি আর মোট মুনাফা যে পাশে নিয়ে আসি, তখন বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে যাচ্ছি। তো আমাদের 2016 সাল ও 17 সালের বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করা হলো। 2016 সাল বিক্রিত পণ্যের ব্যয় ইকুয়াল টু বিক্রয় মাইনাস মোট মুনাফা। তাহলে 2016 সালে বিক্রয় কত টাকা দেওয়া আছে? 90,000 টাকা দেওয়া আছে। এই 90,000 টাকা লিখলাম, আর মোট মুনাফা দেওয়া আছে আমাদের 16,000 টাকা লিখলাম। তাহলে এটাতে এটা বিয়োগ করলে 74,000 টাকা থাকে। এটা হচ্ছে 2016 সালের বিক্রিত পণ্যের ব্যয়। আবার ঠিক সেমভাবে 2017 সালের বিক্রিত পণ্যের ব্যয় লিখবো আমরা। বিক্রয় পণ্যের ব্যয় সূত্র কি? বিক্রয় মাইনাস মোট মুনাফা। তাহলে বিক্রয়টা কত দেওয়া আছে দেখো তো, বিক্রয় দেওয়া আছে 92,000 টাকা লিখলাম, আর বিক্রিত পণ্যের মোট মুনাফা দেওয়া আছে আমাদের 15,500 টাকা। মাইনাস করলে আমাদের 76,500 টাকা থাকে। আশা রাখি সবাই বুঝতে পারছো। তো খ নম্বরে বলা আছে এরকম যে 2016 সালের নিট মুনাফার অনুপাত
ও আমাদের বিনিয়োজিত মূলধন আয় অনুপাত নির্ণয় করতে বলছে। আমরা লিখছি এখানে খ নম্বর দিয়ে 2016 সালের নিট মুনাফার অনুপাত ও বিনিয়োজিত মূলধন আয় অনুপাত নির্ণয় করা হলো। ঠিক আছে, তো আমি ফার্স্ট এখানে লিখছি যে নিট মুনাফার অনুপাত। নিট মুনাফার অনুপাত সূত্র কি জানি? আমরা জানি যে এরকম নিট মুনাফা ভাগ হলো নিট বিক্রয় গুণ হচ্ছে 100। তো 2016 সালের নিট মুনাফা কত টাকা ছিল? 16,000। নিট মুনাফা ছিল 6,900 টাকা। নিট মুনাফা ছিল 6,900 টাকা আর বিক্রয় ছিল 90,000 টাকা, গুণ হচ্ছে 100। তাহলে এটাকে এটাতে ভাগ দিলে 100 দিয়ে গুণ দিলে আমাদের 7.67% আসে। ঠিক আছে, অর্থাৎ এটা দেখো আমরা যদি এটাকে 6,900 টাকাটাকে যদি 90,000 টাকা দিয়ে ভাগ দিই, দেন 100 দিয়ে গুণ দিলে আমাদের এই মানটা আসে 7.67%। ঠিক আছে, আশা রাখি বুঝতে পারছো। আমরা এখানে জায়গা না দেখে আমি এখানে লিখছি। তারপরে আমাদের আরেকটা জিনিস বলা হয়েছে বিনিয়োজিত মূলধন আয় অনুপাত। তাহলে বিনিয়োজিত মূলধন আয় অনুপাতটা কি? যে বিনিয়োজিত মূলধন আয় অনুপাত ইকুয়াল টু আমরা জানি যে এরকম নিট মুনাফা ভাগ করে বিনিয়োজিত মূলধন গুণ হচ্ছে 100। তাহলে নিট মুনাফার মধ্যে 2016 সালে দেওয়া আছে 6,900 টাকা আর বিনিয়োজিত মূলধন দেওয়া আছে 50,000 টাকা। ঠিক আছে, গুণন হচ্ছে 100, ক্যালকুলেশন করলে আমরা মান পাচ্ছি 13.8%। ঠিক আছে, এইভাবে আমাদের নির্ণয় করতে হয়। আশা রাখি বুঝতে পারছো। তো আমি 16 সালটা আমাদের করে দিলাম, তোমরা 17 সালটা নিজেরা করে নেবা। ঠিক আছে, কারণ আমাকে এখানে প্রশ্ন মধ্যে শুধুমাত্র 16 সালটা চাইছে, না 16 সালটা করছে। ঠিক আছে, তোমরা 17 সালটা করে নেবা। তো এভাবেই আমরা লিখবো যে বিনিয়োজিত মূলধন আয় অনুপাত সূত্রটা লিখবো নিট মুনাফা ভাগ হলো বিনিয়োজিত মূলধন। আর বিনিয়োজিত মূলধনটা কীভাবে বের করে? মোট সম্পদ অঙ্কের মধ্যে যদি বিনিয়োজিত মূলধন না দেওয়া থাকে তাহলে তোমরা বের করবা মোট সম্পদ থেকে যদি আমাদের মোট সম্পদ থেকে যদি চলতি দায়টা মাইনাস করা হয়, চলতি দায় মাইনাস করা হয়, তাহলে বিনিয়োজিত মূলধনটা পাওয়া যায়। মনে থাকবে, বিনিয়োজিত মূলধন ইকুয়াল টু কি? মোট সম্পদ মাইনাস চলতি দায়। তাহলে আমরা নিট মুনাফা লিখবো আর বিনিয়োজিত মূলধনটা এখানে লিখে দিব। আমার দেওয়া আছে আমার সব কিছু। দেখো বিনিয়োজিত নিট মুনাফা 6,900 আর বিনিয়োজিত মূলধন 50,000 টাকা। তো 6,900 50,000 টাকা ভাগ দিব আর গুণ দিব 100 দিয়ে, তাহলে আমাদের মানটা আসতেছে এত সাথে 100 গুণ দিলে আমাদের 13.8%। ওকে, গ নম্বরে বলা হয়েছে প্রতিষ্ঠানে 2017 সালে স্বল্পমেয়াদী দায় পরিশোধের ক্ষমতা যাচাই করো। দায় পরিশোধের ক্ষমতা যাচাই করলে মনে রাখবা যে আমাদের চলতি দায় এবং তারল্য দায়, চলতি অনুপাত এবং তারল্য অনুপাত নির্ণয় করতে বলছে। মনে থাকবে, যদি অঙ্কের মধ্যে স্বল্পমেয়াদী দায় পরিশোধের ক্ষমতা যাচাই করতে বলে তাহলে মনে রাখবা যে চলতি অনুপাত ও তারল্য অনুপাত নির্ণয় করতে বলছে। তাহলে আমরা এখানে লিখবো 2000 ঘ নম্বর দিয়ে 2017 সালে স্বল্পমেয়াদী দায় পরিশোধের ক্ষমতা যাচাই। তো আমরা দুটো অনুপাত নির্ণয়, একটা হলো চলতি অনুপাত আর একটা হচ্ছে তারল্য অনুপাত। চলতি অনুপাতের সূত্র কি? চলতি সম্পদ ভাগ হলো চলতি দায়। তাহলে চলতি সম্পদ দেওয়া আছে 2017 সালে, দেখো চলতি সম্পদ দেওয়া আছে 11,000 টাকা লিখলাম আর চলতি দায় আছে 9,500 টাকা। ঠিক আছে, তাহলে এটাকে ভাগ দিলে 1.157 আসে। আমরা এখানে 1.16 লিখছি আর এই চলতি অনুপাত লিখলে লাস্টে একটা অনুপাত 1 দিতে হবে, যেহেতু এখানে অনুপাতের কথা বলা আছে, অনুপাত 1 দিতে হবে। আর এটার আদর্শ মান হচ্ছে 2:1। এটার আদর্শ মান হচ্ছে 2:1, যার থেকে একটু কম আসছে। আর তারল্য অনুপাতের সূত্র কি? তরল সম্পদ বাই তরল দায়। দেখো তরল সম্পদ বাই তরল দায়। তো তরল সম্পদটা কীভাবে নির্ণয় করা? চলতি সম্পদ মাইনাস মজুত পণ্য। আর এখানে যদি অঙ্কের মধ্যে অগ্রিম কোনো কিছু থাকতো তাহলে একটা মাইনাস অগ্রিম ওই কোনো বেতন বা অগ্রিম মজুরি লিখে যেতাম, বাট এখানে আমাদের অগ্রিম কোনো কিছু নাই, তাই আমি এখানে লিখবো চলতি সম্পদ মাইনাস মজুত পণ্য। তাহলে আমরা তরল সম্পদ কীভাবে নির্ণয় করে? চলতি সম্পদ মাইনাস মজুত পণ্য মাইনাস অগ্রিম কোনো খরচ থাকলে, আর চলতি দায় তো দায়ী। ঠিক আছে, তো আমরা এখানে চাইলে ব্যাংক জমা থেকে তো মাইনাস করতে পারি, বাট দরকার নেই, আমরা চলতি দায় দিয়ে করবো। তো চলতি সম্পদ ছিল আমাদের 11,000 টাকা আর মাইনাস হচ্ছে মজুত পণ্য পাইছি আমরা 900 টাকা। ঠিক আছে, আর এটাকে যদি আমরা চলতি দায় হচ্ছে 9,500 টাকা, এই যে 9,500 টাকা চলতি দায়। তাহলে এটা থেকে এটা মাইনাস করলে এটাকে যদি এটাতে ভাগ দিই তাহলে 1.06 অনুপাত 1। ঠিক আছে, এটা আমরা পাবো। আর এটার আদর্শ মান হচ্ছে 1:1। ঠিক আছে, পরীক্ষা আসতে পারে সৃজনশীলে MCQতে তারল্য অনুপাতের আদর্শ মান কত? 1:1। আর চলতি অনুপাতের আদর্শ মান কত? 2:1। এখন আমরা একটা মন্তব্য দেবো, কারণ একটা আমরা যাচাই করতে বলছে কী হয়েছে, একটা মন্তব্য অবশ্যই দিতে হবে। তো আমরা এখানে লিখবো মন্তব্য, আমরা লিখবো এবার চলতি অনুপাতের আদর্শ মান হচ্ছে 2:1, কিন্তু আমরা প্রাপ্ত মানটা কত পাইছি? প্রাপ্ত মানটা পাইছি 1.16:1, তাই না? তাহলে আমরা ওই আদর্শ মানটা হচ্ছে 2:1 আর এই প্রাপ্ত মানটা হচ্ছে 1:16 এবং এই তারল্য অনুপাতের আদর্শ মান হচ্ছে 1:1। আমরা প্রাপ্ত মানটা কত পাইছি? আমরা প্রাপ্ত মানটা পাইছি 1.06:1। তো এটার চাইতে কিন্তু এই যে আদর্শ মানের চাইতে এটা একটু বেশি, আর এখানে আদর্শ মানের চাইতে এটা একটু কম, তার মানে মোটামুটি ভালো। এই জন্য আমরা লিখছি, তাই বলা যায় যে প্রতিষ্ঠানটির দায় পরিশোধ করার ক্ষমতা মোটামুটি ভালো। ঠিক আছে, বেশি বলা যাবে না। ঠিক আছে, তো আমাদের যখন এই স্বল্পমেয়াদী দায় পরিশোধ করার ক্ষমতা যাচাই করতে বলবে, তোমরা অবশ্যই এই দুটো অনুপাত নেন, একটা হচ্ছে তারল্য অনুপাত আর একটা হচ্ছে চলতি অনুপাত। তো তারল্য অনুপাত নির্ণয় করার সূত্রটা তোমার বলে দিলাম।
তো আমরা পূর্বে ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করছি, তোমরা দেখবা। তো পরবর্তীতে আমরা ইনশাল্লাহ আর যে 3টা সৃজনশীল আছে এগুলো নিয়ে আলোচনা করবো। তার পূর্বে আজকে পর্যন্তই। আমার ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটা লাইক দিবা এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবা। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবা না। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকের জন্য এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।